আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। পাকিস্তান কেন তার F-17 থান্ডার যুদ্ধবিমান বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিক্রি করতে আগ্রহী এবং সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত ও ভূরাজনৈতিক বাস্তবতা কিভাবে এই আগ্রহকে ত্বরান্বিত করেছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের শুধু একটি অস্ত্র চুক্তির দিকে তাকালেই চলবে না, বরং দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে শক্তির ভারসাম্য, কূটনীতি, অর্থনীতি এবং সামরিক সক্ষমতার বহুমাত্রিক যোগসূত্র বিশ্লেষণ করতে হবে। F-17 মূলত পাকিস্তানের জন্য একটি প্রতিরক্ষা প্রকল্প হিসেবে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি দেশটির জন্য কৌশলগত, কূটনীতির হাতিয়ার এবং অর্থনৈতিক সম্ভাবনার উৎসে পরিণত হয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ১৯৯০-এর দশকের শেষ ভাগে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে এই বিমান তৈরির সিদ্ধান্ত নেয়ার পেছনে পাকিস্তানের মূল উদ্দেশ্য ছিল তার পুরনো ও ব্যয়বহুল যুদ্ধবিমান বহরের বিকল্প খোঁজা। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে F-16 সরবরাহ ও আপগ্রেড অনিশ্চিত হয়ে পড়েছিল। সেই সময় থেকে ইসলামাবাদ উপলব্ধি করে যে নিজস্ব উৎপাদন সক্ষমতা ছাড়া দীর্ঘমেয়াদে একটি কার্যকর ও স্বাধীন বিমান বাহিনী বজায় রাখা সম্ভব নয়। F-17 তাই কেবল একটি প্ল্যাটফর্ম নয়, বরং পাকিস্তানের কৌশলগত স্বনির্ভরতার প্রতীক হয়ে ওঠে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে ২০২৫ সালে ভারতের সঙ্গে ৪ দিনের তীব্র বিমান যুদ্ধের পর এই বিমানটির তাৎপর্য পাকিস্তানের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বে আরও জোরালোভাবে আলোচনায় আসে। ওই সংঘাতে পাকিস্তান দাবি করে যে তারা তুলনামূলকভাবে বেশি দামি ও উন্নত ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে, যা সরাসরি বা পরোক্ষভাবে পাকিস্তান বিমান বাহিনীর প্রশিক্ষণ, সমন্বয় এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। যদিও F-17 নিজে সরাসরি সব ভূপাতিত অভিযানে অংশ নিয়েছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে, তবুও পাকিস্তানের সামগ্রিক এয়ার ডিফেন্স ও আকাশযুদ্ধের সক্ষমতা যে প্রত্যাশার চেয়ে শক্তিশালী ছিল, সে বিষয়ে অনেক পর্যবেক্ষক একমত। এই বাস্তবতা ইসলামাবাদকে একটি সুযোগ এনে দেয় নিজেদের বিমান ও প্রতিরক্ষা শিল্পকে যুদ্ধ পরীক্ষিত ও তুলনামূলকভাবে নির্ভরযোগ্য হিসেবে তুলে ধরার সুযোগ। F-17-এর আকর্ষণের একটি বড় কারণ এর তুলনামূলক দাম কম। যেখানে পশ্চিমা রাফালে, গ্রিপেন বা ইউরোফাইটারের মতো বিমানগুলো একক মূল্য $90 থেকে $100 মিলিয়ন উপর, সেখানে F-17 থান্ডারের দাম আনুমানিক $25 থেকে $30 মিলিয়ন মধ্যে। শুধু ক্রয় মূল্যই নয়, এর রক্ষণাবেক্ষণ খরচ, খুচরা যন্ত্রাংশের প্রাপ্যতা এবং প্রশিক্ষণ ব্যবস্থাও অনেক দেশের জন্য বেশি গ্রহণযোগ্য। অনেক উন্নয়নশীল রাষ্ট্রের জন্য আধুনিক বিমান কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দীর্ঘমেয়াদী অপারেশনাল ব্যয় ও রাজনৈতিক শর্ত। পশ্চিমা দেশগুলো প্রায়ই মানবাধিকার, পররাষ্ট্রনীতি বা আঞ্চলিক রাজনীতির সঙ্গে অস্ত্র বিক্রির শর্ত জুড়ে দেয়, যা অনেক দেশের কাছে অস্বস্তিকর। F-17 এই জায়গায় একটি কম শর্তযুক্ত বিকল্প হিসেবে আবির্ভূত হয়, যেখানে চীন ও পাকিস্তান উভয়ই তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নেয়। বাংলাদেশ, নাইজেরিয়া, আজারবাইজান কিংবা মিয়ানমারের মতো দেশগুলোর ক্ষেত্রে এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তারা একদিকে নিজেদের বিমান বাহিনী আধুনিক করতে চায়, অন্যদিকে বড় শক্তিগুলোর রাজনৈতিক চাপ এড়িয়ে চলতে আগ্রহী। বাংলাদেশের প্রসঙ্গে বিষয়টি আরও গভীর। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনী মূলত চীনা ও কিছু পশ্চিমা উৎসের পুরনো প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল ছিল, যার অনেকগুলোই তাদের কার্যক্ষমতার শেষ প্রান্তে পৌঁছে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের পরিবর্তন, বিশেষ করে ভারত-চীন প্রতিদ্বন্দ্বিতা, মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা এবং বঙ্গোপসাগরে কৌশলগত গুরুত্ব বৃদ্ধির ফলে ঢাকার উপর চাপ বেড়েছে বিমান ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করার। ২০২৪ সালের সরকারের পতনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক উষ্ণ হওয়ার যে লক্ষণ দেখা যায়, তা F-17 আলোচনাকে আরও বাস্তবসম্মত করে তোলে। পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ কেবল একটি সম্ভাব্য ক্রেতা নয়, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত পুনঃসংযোগের অংশ।
1971-এর পর দীর্ঘ সময় ধরে সম্পর্ক শীতল থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে, যেখানে অর্থনীতি, প্রতিরক্ষা ও আঞ্চলিক ভারসাম্যকে প্রাধান্য দেয়া হচ্ছে। JF-17 বা সুপার মুশাক প্রশিক্ষণ বিমান বিক্রি মানে শুধু কয়েকটি প্ল্যাটফর্ম হস্তান্তর নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে কয়েক দশকের প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ, প্রযুক্তিগত সহায়তা ও কৌশলগত সমন্বয়। একইভাবে সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য ঋণ বিনিময় ভিত্তিক JF-17 চুক্তি পাকিস্তানের জন্য অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক চাপ ও বৈদেশিক ঋণের বোঝা বহন করছে, আর প্রতিরক্ষা রপ্তানি এই চাপ লাঘবের একটি পথ হতে পারে। সৌদি আরবের মতো ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে এমন একটি চুক্তি শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক বার্তাও বহন করে। পাকিস্তান নিজেকে মুসলিম বিশ্বের একটি প্রযুক্তিগত ও সামরিক সক্ষম অংশীদার হিসেবে উপস্থাপন করতে চায়। লিবিয়ার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচিত চুক্তি যদিও বিতর্কিত, তবুও এটি দেখায় যে পাকিস্তান প্রচলিত রাষ্ট্র সম্পর্কের বাইরেও নিজের প্রতিরক্ষা পণ্য বাজারজাত করতে আগ্রহী, যদিও এতে আন্তর্জাতিক সমালোচনা ও ঝুঁকি রয়েছে। প্রযুক্তিগত দিক থেকে JF-17 ব্লক 3 একটি 4.5 প্রজন্মের যুদ্ধবিমান, যার মধ্যে AAESA রাডার, আধুনিক এভিওনিক্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা রয়েছে। এটি পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমানের সমতুল্য নয়, কিন্তু অনেক দেশের প্রয়োজনও আসলে সে পর্যায়ে নয়। অধিকাংশ উন্নয়নশীল দেশের জন্য আকাশ প্রতিরক্ষা, সীমান্ত নজরদারি এবং সীমিত আক্রমণাত্মক সক্ষমতাই যথেষ্ট, যেখানে JF-17 একটি গুড এনাফ সমাধান দেয়। তাছাড়া পাকিস্তানের নিজস্ব বিমান বাহিনীতে এর ব্যাপক ব্যবহার মানে হল এটি পরীক্ষিত প্ল্যাটফর্ম, যার সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে নির্মাতারা বাস্তব অভিজ্ঞতা থেকে অবগত। পাকিস্তান ভারত সংঘাতের পর আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকদের আলোচনায় পাকিস্তান বিমান বাহিনীর সমন্বিত যুদ্ধ পদ্ধতি, নেটওয়ার্ক সেন্ট্রিক অপারেশন এবং চীনা ও পশ্চিমা প্রযুক্তির সমন্বয় বিশেষভাবে গুরুত্ব পায়। এই বর্ণনা JF-17-এর মতো বিমানের বাজার মূল্য বাড়াতে সহায়ক হয়, কারণ অনেক দেশ এখন শুধু বিমানের কাগুজে সক্ষমতা নয়, বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে একটি দেশের সামগ্রিক এয়ার ডিফেন্স ইকোসিস্টেম কেমন কাজ করে সেটিও বিবেচনা করছে। তবে এখানে সতর্কতার জায়গাও আছে। একটি বিমান কেনা মানেই সেই দেশের মতো ফল পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই। প্রশিক্ষণ, পাইলটের দক্ষতা, গ্রাউন্ড রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা এবং রাজনৈতিক সিদ্ধান্ত সব মিলিয়ে যুদ্ধের ফল নির্ধারিত হয়। অনেক বিশ্লেষক তাই মনে করেন JF-17-এর বাড়তি আগ্রহের পেছনে যতটা না প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব, তার চেয়ে বেশি কাজ করছে পাকিস্তানের আক্রমণাত্মক বিপণন কৌশল এবং সঠিক সময় নির্বাচন। তবুও বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে যেখানে পশ্চিমা দেশগুলোর আধিপত্য দীর্ঘদিনের, সেখানে পাকিস্তান চীন যৌথ উদ্যোগের একটি বিমান এভাবে জায়গা করে নেয়া নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এটি দেখায় যে আন্তর্জাতিক ব্যবস্থা ধীরে ধীরে বহুমুখী হয়ে উঠছে, যেখানে মাঝারি শক্তিগুলো নিজেদের প্রযুক্তি ও কূটনীতির মাধ্যমে প্রভাব বিস্তার করতে পারছে। বাংলাদেশ সহ অন্যান্য দেশের জন্য JF-17 বিবেচনা মানে হল নিজেদের প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়ন, বৈচিত্র্য আনা এবং ভবিষ্যতের জন্য একটি তুলনামূলকভাবে স্বাধীন পথ বেছে নেয়া। পাকিস্তানের জন্য এটি একদিকে অর্থনৈতিক সুযোগ, অন্যদিকে আন্তর্জাতিক স্বীকৃতি ও কৌশলগত অবস্থান শক্তিশালী করার প্রচেষ্টা। এই প্রক্রিয়া কতটা সফল হবে তা নির্ভর করবে চুক্তিগুলো বাস্তবে কতটা রূপ নেয়, বিমানগুলোর দীর্ঘমেয়াদী পারফরমেন্স কেমন হয় এবং আঞ্চলিক রাজনীতির পরিবর্তন কোন দিকে যায় তার উপর। তবে এটুকু স্পষ্ট যে JF-17 এখন আর শুধু পাকিস্তানের নিজস্ব প্রয়োজন মেটানোর একটি প্রকল্প নয়, এটি দেশটির প্রতিরক্ষা কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যার প্রভাব দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা পর্যন্ত বিস্তৃত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন BD Views। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।